আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি অনেক ভালো আছো এবং অনেক বেশি বেশি লেখাপড়া করতেছো। যেহেতু সময় একেবারে সন্নিকটে, হিসাব বিজ্ঞান প্রথম পত্রে আমরা মাত্র 222টি এমসিকিউ দেখব। এখান থেকে ইনশাল্লাহ 22 থেকে 26টি প্রশ্ন তুমি ডিরেক্ট কমন পেয়ে যাবে। এখানে আমি উদ্দীপক নির্ভর যে প্রশ্নগুলো দিয়েছি সেটা খুব ভালো মতো খেয়াল করলে উদ্দীপক নির্ভর যে প্রশ্নগুলো আছে সেগুলো তুমি কমন পেয়ে যাবে এবং খুব ভালো একটা আইডিয়া জানবে কোন টাইপের প্রশ্নগুলো আমাদের হবে। তাহলে চলো আর দেরি না করে আমরা মূল ভিডিও স্টার্ট করি। এই সাজেশনটি কমন পড়ার পিছনে তিনটা রিজন। ফার্স্ট হচ্ছে সকল বোর্ড প্রশ্ন আছে এখানে 2015 সাল থেকে 2023 সাল পর্যন্ত। দুটি টেস্ট পেপার, লেকচার এবং পাঞ্জাবি সবসময় আমি সাপোর্ট করি। মোকাররম হোসেন স্যারের বই এবং হচ্ছে আব্দুর রহিম আকন স্যারের বই, এই দুজনের বইটাই মূলত আমি ফলো করি খুব ভালো মতো করে। তাহলে এই 3 স্টেপ মানে 3 স্টেপ সাজেশনের কারণে আমার এই সাজেশনটি সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। এখন দেখো, আমাদের প্রথম যে অধ্যায়টি আছে সেটা হচ্ছে হিসাবের হিসাব বিজ্ঞান পরিচিতি। এই সম্পূর্ণ ভিডিওটি আবারও বলছি, দেখো খুব ভালো মতো করে দেখতে হবে, তাহলে তুমি হিসাব বিজ্ঞান প্রথম পত্রের এমসিকিউ নিয়ে কোনো টেনশন থাকবে না। ইতিমধ্যে রিটেন পার্টের সৃজনশীল অংশটা কিন্তু আমি অনেক আগে দিয়ে দিয়েছি, যারা দেখোনি তারা দেখে নাও দ্রুত। কোন শব্দ থেকে অ্যাকাউন্টিং শব্দের উৎপত্তি? এটা হচ্ছে ক্যালকুলি। এখন প্রশ্ন হচ্ছে, অনেক ক্ষেত্রে অপশনের সাথে বা আনসার নিয়ে কনফিউশন থাকতে পারে। এখন আমি তো কোনো একটা বইয়ের উপর নির্ভর অবশ্যই করব, এটা তো তোমরাও করো, যা হোক তারপরেও খুব সুন্দর করে রেফারেন্স সহ আমাকে কমেন্টস করলে আমি চেষ্টা করবো সেটা আরেকবার চেক করে সেটা উত্তরটা জানিয়ে দিতে, কারণ আই লার্ন বাই টিচিং। সম্পত্তি, দায় এবং মূলধনের মধ্যে সম্পর্ক প্রকাশ করে। অফকোর্স এটা আমরা বুঝতেই পারি, এটা হচ্ছে হিসাব সমীকরণই হবে। পাওনাদারকে পরিশোধ করা হলে হিসাব সমীকরণের উপর কী প্রভাব পড়ে? পাওনাদারকে আমি পরিশোধ করে দিয়েছি, এ তো আমার নগদ টাকা কমে গিয়েছে, নগদ টাকা কমে গিয়েছে, তার সম্পদ হ্রাস পেল এবং পাওনাদার হ্রাস পেল, দায় হ্রাস পেল। হিসাব সমীকরণ কোনটি? এ সমান এল প্লাস ও ই, অ্যাসেট ইকুয়াল লাইবিলিটিস প্লাস ওনার্স ইকুইটি, মালিকানা সত্ত্বের অংশ। এটা আমি ডাবল দিয়েছি। ধারে পণ্য বিক্রয়ের ক্ষেত্রে, ধারে পণ্য বিক্রয় করলে আমার আয় বাড়ে, আর আয় বাড়লে মালিকানা সত্ত্বের পরিমাণটা বাড়বে, সম্পদ বাড়বে, দেনাদার নামক বা প্রাপ্য হিসাব নামক চলতি সম্পত্তি বাড়বে। দ্যাটস ওয়াই আমাদের অ্যান্সার হচ্ছে, দেখতে পাচ্ছ, খ নাম্বারটা। হিসাব বিজ্ঞান কিন্তু বুঝে পড়তে হয়, না বুঝে কিন্তু পড়া ঠিক হবে না। বিক্রয়ের উদ্দেশ্যে আমি যাই ক্রয় করব সেটা আমার জন্য পণ্য, আর পণ্য নামে কোনো হিসাব হয় না বলে আমরা বলি ক্রয় হিসাব। আই থিঙ্ক এটা খুব ভালো মতো বুঝতে পারছো। এরপরে দেখবো আমরা হচ্ছে সাধারণ সঞ্চিতি অংশটা হচ্ছে মালিকানা সত্ত্বের একটা অংশ, তাহলে এটা মালিকানা সত্ত্ব হবে। পুঞ্জীভূত অবচয় কোন ধরনের সম্পদ? এটা কন্ট্রা, বিপরীত সম্পত্তি হিসাব। তাহলে পুঞ্জীভূত অবচয় কোন ধরনের হিসাব? এটা হচ্ছে কন্ট্রা সম্পত্তি বা বিপরীত সম্পত্তি। অনেকবার এমসিকিউতে এই এক্সামে এই এমসিকিউটি পরীক্ষা আসছে। বিক্রয়কারীর নিকট ভ্যাট কোন ধরনের হিসাব? বিক্রয় ভ্যাট আদায় করে সরকারের, এক কথা প্রতিনিধি হিসাবে, সরকারি কোষাগারে এটা জমা দিতে হবে। দ্যাটস ওয়াই এটা তার নিকট এক ধরনের দায়। হিসাব সমীকরণের সঠিক রূপ কোনটি? যেটা আমরা আগের কোশ্চেনে দেখে আসলাম প্রিয় শিক্ষার্থী। এ ইকুয়াল হচ্ছে এল প্লাস ও ই, লাইবিলিটিস প্লাস হচ্ছে ওনার্স ইকুইটি। হিসাব সমীকরণের সম্প্রসারিত বর্ধিত, কথাটা অবশ্যই শুনে রাখবে। দেখো 12 নম্বর কোশ্চেনে কিন্তু এটা দেওয়া আছে। সম্পদ ইকুয়াল হচ্ছে দায় প্লাস হচ্ছে মূলধন প্লাস হচ্ছে আয় মাইনাস হচ্ছে খরচ মাইনাস হচ্ছে উত্তোলন, যেটা ইংলিশ আকার দেখো দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছ তোমরা। সেটা হচ্ছে সি ক্যাপিটাল মূলধন, মাইনাস হচ্ছে ড্রয়িংস উত্তোলন, প্লাস হচ্ছে রেভিনিউ আয় আর, এবং এক্সপেন্স হচ্ছে ই এক্স দিলেও প্রবলেম নাই। অনুপার্জিত সেবা আয় এখন পর্যন্ত উপার্জিত হয়নি, এখন পর্যন্ত উপার্জন করি নাই। প্রদেয় হিসাব প্রদান করতে হবে, ব্যাংক জমা অতিরিক্ত উত্তোলন করেছি, সবগুলোই তো আমার নিকট চলতি দায়, তাহলে চলতি দায় হিসেবে এটা থাকবে। হিসাব সমীকরণের শুরুতে ব্যবসায়িক সম্পত্তির পরিমাণ ছিল 900 টাকা এবং স্বত্বাধিকারের পরিমাণ ছিল হচ্ছে 818 টাকা। সারা বছরে সম্পত্তি বৃদ্ধি পেয়েছে 60 টাকা এবং দায় হ্রাস পেয়েছে 20 টাকা। তাহলে প্রশ্ন বলা হয়েছে বছর শেষে স্বত্বাধিকারের পরিমাণটা কত হবে? তোমরা যোগ বিয়োগ করে দেখো। 818 টাকা স্বত্বাধিকার এখানে ছিল, সম্পত্তির সাথে কিন্তু বলেনি, বলছে স্বত্বাধিকার কতটুকু আছে। দেখো তাহলে 818 টাকা আছে, তার সাথে আমরা যোগ করে দিলাম হচ্ছে 60 টাকা, যেহেতু সম্পত্তি বৃদ্ধি পেয়েছে এবং দায় হ্রাস পেয়েছে। দেখো এটাও আমরা তাহলে অ্যাড করে দিলাম, তার আমাদের উত্তর হবে কত? 898 টাকা। অনাদায়ী শিক্ষানবিশ সেলামি, অগ্রিম বীমা, অগ্রিম খরচ বা অনিঃশেষিত ব্যয় কোন জাতীয় হিসাব?
এটা হচ্ছে সম্পদ, চলতি সম্পদ। দেখো জনাব করিমের দায় ছিল 30,000 টাকা, মালিকানা সত্ত্ব ছিল 40,000 টাকা, তার সম্পদ কত? দেখো এল প্লাস ও ই, তাহলে দুটো যোগ করে দাও, 70,000 টাকা হবে। এ ইকুয়াল হচ্ছে এল প্লাস হচ্ছে ও ই, এখানে ও ই এবং হচ্ছে এল এর পরিমাণটা দেয়া আছে, যোগ করে দেখলাম 70,000 টাকা হয়ে যাচ্ছে। পরের প্রশ্নটা, অবচয় ধার্যের ফলে নিচের কোনটি হ্রাস বৃদ্ধি পায়? অবচয় ধার্য করলে আমার সম্পদটা কিন্তু কমে যাচ্ছে, আর সম্পদ কমে গেলে সেই সম্পদের প্রতি মালিকের অধিকারটাও হ্রাস পাচ্ছে, তাহলে এ এবং ও এই উপাদানের পরিবর্তন ঘটতেছে। কোনটি মালিকানা সত্ত্বকে প্রভাবিত করে না? বাকিতে যন্ত্রপাতি ক্রয়, সম্পদ, মানে যে কোনো সম্পদ যদি আমরা ক্রয় করি সেক্ষেত্রে কিন্তু মালিকানা সত্ত্বকে প্রভাবিত করে না। এরপর দেখব হচ্ছে কোন দলিলের উপর ভিত্তি করে বিক্রয় জাবেদা প্রস্তুত করা হয় চালান? বিক্রয় জাবেদা প্রস্তুত করা হয় চালান, এটা ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা চালানের উপর ভিত্তি করে কিন্তু করা হয়। বিক্রয় ফেরত সংক্রান্ত, বিক্রয় ফেরতের কথা বলা হয়েছে প্রিয় শিক্ষার্থী, এক্সামে কিন্তু ক্রয় ফেরত সংক্রান্ত আসতে পারে। অনেকে হয়তো আমার এই কথাগুলো শুনবে না, যারা শুনবে না তারাই কিন্তু পরীক্ষায় ঝামেলায় পড়বে। তাহলে বিক্রয় ফেরত সংক্রান্ত লেনদেন লিপিবদ্ধ করার জন্য নিচের কোনটি ব্যবহার করা হয়? ক্রেডিট নোট। বিক্রয় ফেরতের সাথে ক্রেডিট নোট আর ক্রয় ফেরতের সাথে হবে ডেবিট নোট। এরপর আমরা দেখবো হচ্ছে দেখো হিসাবের বৈষম্য, দুতরফা দাখিলা পদ্ধতির গোড়াপত্তন হয় কত সালে? এটা হচ্ছে 1494, লোকা প্যাসিওলি। মিস্টার হাসির দায় ছিল 30,000 টাকা, মূলধন ছিল 40,000 টাকা, ব্যবধান মাত্র 10,000 টাকা। দেখো দায় এবং হচ্ছে মূলধন, তাহলে দুটো যোগ করলে 70,000 টাকা হচ্ছে তার অ্যাসেট টোটাল, এর পরিমাণটা। যদি আয় 10,000 টাকা হ্রাস পায়, সম্পদ 1,000 টাকা বৃদ্ধি পায়, তার মানে 10 10 20, তবে মূলধনের পরিমাণ বৃদ্ধি কত হয়? 20,000 টাকায় হবে, তাহলে 20,000 টাকা কিন্তু আমাদের হয়ে যাচ্ছে। ভ্যাট মানে 15% ভ্যাট সহ মণিহারি ক্রয় 2300 টাকা, এক্ষেত্রে মণিহারি হিসাব কত টাকা ডেবিট হবে? মণিহারি 2300 টাকাই ডেবিট হবে। মণিহারি ভ্যাট সহ আমি পণ্য ক্রয় করেছি, তাহলে 2300 টাকায় কিন্তু আমার ডেবিট হবে। যা হোক, অনেকে এটা ভ্যাট বের করে তারপরে হিসাবটা করবে না, এটা কিন্তু মণিহারি হিসাব ডেবিট, এটা কিন্তু 2300 টাকায় ডেবিট হবে, মানে ক্রয় করেছি আমি, খরচ করেছি। হিসাব চক্রের ঐচ্ছিক ধাপ হলো সমন্বয় দাখিলা, কার্যপত্র আর বিপরীত দাখিলা। তাহলে কার্যপত্র এবং বিপরীত দাখিলা এই দুটো আমরা উত্তর হিসেবে নিব। হিসাব চক্রের শ্রেণীবিন্যাসকরণ ধাপ কোনটি? খতিয়ানভুক্তকরণ। হিসাব চক্রের কোন ধাপটি ঐচ্ছিক? কার্যপত্র, যেটা আমরা আগের জাবেদায় করে আসলাম। আমরা আর একটা এমসিকিউ দেখতে পাচ্ছি উদ্দীপক নির্ভর, এই টাইপের কোশ্চেনগুলো প্রিয় শিক্ষার্থী এখন সবচেয়ে বেশি হয়। মিস্টার আলিফ এর নিকট পণ্য বিক্রয় 80,000 টাকা, শর্ত ছিল 10 দিনের মধ্যে, এই শর্তের অর্থ হচ্ছে 10 দিনের মধ্যে, এটা হচ্ছে দিন, 10 দিনের মধ্যে পরিশোধ করলে 2% নগদ বার্তা পাওয়া যাবে। টোটাল মেয়াদ হচ্ছে 30 দিন। মিস্টার আলিফের নিকট পণ্য ফেরত 10,000 টাকা, 10,000 টাকা 80,000 টাকা থেকে মাইনাস করে দাও, তাহলে থাকে হচ্ছে 70,000 টাকা। 70,000 টাকার উপরে এই 2% বার্তা ধরলে তাহলে আমাদের আসবে 1400 টাকা। দেখো 1400 টাকা আমাদের কাছে বার্তা আসবে। 10 দিন পর পরিশোধ করলে মিস্টার আলিফকে কত টাকা পরিশোধ করতে হবে? সম্পূর্ণ টাকাটা পরিশোধ করতে হবে, মানে 70,000 টাকায় পরিশোধ করতে হবে। সেম আর একটা প্রশ্ন আছে, দেখো সামিহা ট্রেডার্স 1 মার্চ 2022 10,000 টাকার পণ্য 10% বার্তায় বাকিতে ক্রয় করে। 10 মার্চ উক্ত প্রদেয় হিসাবের অর্ধেক 2% বার্তায় পরিশোধ করে। সামিহা ট্রেডার্সের হিসাবভুক্ত বার্তার পরিমাণটা কত? 90 টাকা। 90 টাকা কীভাবে এটা হলো? দেখো দেখতে পাচ্ছি আমরা 10% বার্তা, 10,000 টাকাকে 10% করলে হবে 1,000 টাকা। 1,000 টাকা যদি মাইনাস করে দেই তাহলে হয় 9,000 টাকা। 9,000 টাকার অর্ধেক বলা হয়েছে, মানে 4500, একে 2% করলে মানে 4,500কে যদি আমি 2% করি তাহলে 45 দোকানে হচ্ছে দেখো 90 আসবে, অর্থাৎ 90 টাকা আসবে। এরপর দেখো অবশিষ্ট দায়ের পরিমাণ কত? অর্ধেক যেতে বলেছিল তাহলে 4500 থাকবে, মানে 4,500 টাকা থাকবে। সেম এই কোশ্চেনটা একটু আগে আমি প্র্যাকটিস করে আসলাম আমরা, বলে 10 দিনের মধ্যে টাকা মানে পরিশোধ করলে বা টাকা দিলে 2% বার্তা পাওয়া যায় বা দেওয়া হবে, ডিপেন্ড করে লেনদেনের উপরে। 10,000 টাকার যদি 2% করি তাহলে এখানে 200 টাকা কিন্তু হবে। কমিশন অর্জিত হয়েছে কিন্তু এখনও আদায় হয়নি, ওই যে অনুপার্জিত না, সরি, কমিশন অর্জিত হয়েছে কিন্তু এখনও আদায় হয়নি, মানে অনাদায়ী, মানে আমি কারো নিকট টাকা পাই এখনও সেই টাকাটা দেয়নি, এরকম ব্যাপারটা হবে। প্রাপ্য কমিশন হিসাব ডেবিট, কমিশন আয় হিসাব ক্রেডিট, অনাদায়ী।
মালিকের ব্যক্তিগত অর্থ দ্বারা কারবারের কর্মচারীদের বেতন প্রদান করা হলো, বেতন নামে একটা খরচ কিন্তু কমে গেল এবং মালিক যে টাকাটায় মূলধন হিসেবে কাউন্ট হবে, তাহলে বেতন হিসাব ডেবিট আর মূলধন হিসাব ক্রেডিট। নিচের কোনটি আয়কর পরিশোধে যাবে? এখন প্রশ্ন যারা এই ভিডিওটি দেখতেছো, এখানে আয়করের পরিবর্তে জীবন বীমা প্রিমিয়াম হতে পারে, সেম জাবেদার উত্তরই হবে উত্তোলন ডেবিট, নগদ হিসেবে ক্রেডিট। ক্রয় জাবেদা থেকে জানা যায় মোট ক্রয়ের পরিমাণ না, ক্রয় জাবেদা থেকে জানা যাবে হচ্ছে প্রদেয় হিসাবের পরিমাণ কত, মোট ধারে ক্রয়ের পরিমাণ। ক্রয় জাবেদা মানে মোট ধারে ক্রয়ের পরিমাণটা জানা যাবে। প্রতিষ্ঠান ভেদে নগদান বইকে বলা হয় জমা এবং খরচের বই, প্রাপ্তি ও প্রদানের বই, জাবেদা এবং খতিয়ান উভয়ই বলা হয় নগদান বইকে। তিনটাই কিন্তু উত্তর হিসেবে কাউন্ট করব আমরা, 1 2 3। এরপরে নগদ বাট্টা কোন নগদান বই এ দেখানো হয়? 3 ঘ নগদান বই কিন্তু এটা দেখানো হয়। অগ্রদত্ত নিয়মে খুচরা বই সংরক্ষণ করলে তহবিলের যথাযথ ব্যবহার হয়, ক্যাশিয়ারকে নিয়ন্ত্রণ করা সহজ হয়, রেয়ামিল প্রস্তুত সহজ হয়। এইটার সাথে আসলে রেয়ামিলের কোনো সম্পর্ক নেই। মাসের শুরুতে পেটি ক্যাশিয়ারের হাতে ছিল 200 টাকা, এ মাসে পেয়েছেন 800 টাকা, তাহলে টোটাল হবে হচ্ছে 1000 টাকা। খুবই সিম্পলি, মানে একবার সিম্পলভাবে দেখাই ভালো। নগদ প্রাপ্তি ও প্রদান জাবেদা প্রস্তাবের মাধ্যমে জানা যায় মোট নগদ প্রাপ্তির পরিমাণ, প্রদানের পরিমাণ, মোট ব্যাংক জমা অতিরিক্তের পরিমাণটা। বুঝতেই পারছে, আনসার 1 আর 2 হবে প্রাপ্তি প্রদান জাবেদার মাধ্যমে। হিসাবের পাশ বই হবে খতিয়ান। খতিয়ানের টি ছকে কয়টি কলাম থাকে? এটা হবে 8টি, আর সাধারণটাই হবে 7টা, মানে বর্তমানে আধুনিকটাই হবে 7টা। যারা ভিডিও দেখতেছো তারা কিন্তু ব্যাপারটা বুঝতে পারবে। আধুনিকটাই হবে কিন্তু 7টি। খতিয়ানের ডেবিট উদ্বৃত্ত প্রকাশ করে সম্পদ এবং খরচ। সম্পত্তি, খরচ, ক্ষতি, সম্পত্তি সবগুলো ডেবিট হয়। আয় দায় মূলধনটা ক্রেডিট হবে। বিডি ব্রড ডাউন, ফুল মিনিং, তাহলে বিডি এর পুনরূপ হচ্ছে ব্রড ডাউন। সিডি ক্যারিড ডাউন। হিসাব বিজ্ঞানের ধারাবাহিক কাজের প্রক্রিয়া, ধারাবাহিক কথা উল্লেখ থাকলে বুঝতে পারবে এটা হিসাব চক্রকে নিয়ে কথা বলা হচ্ছে, অ্যাকাউন্টিং সাইকেল। বিক্রয়ের উদ্দেশ্য একটু আগে এই জাবেদা আমরা করে আসছি, মানে এটা রিপিট হয়েছে, এই কোশ্চেনটা কয়েকটা কোশ্চেন রিপিট করেছি। এটা হবে ক্রয় হিসাব। বিক্রয়ের উদ্দেশ্যে আমরা যাই ক্রয় করব সেটা হবে আমার কাছে পণ্য, পণ্য নামে কোনো হিসাব হয় না বলে এটাকে আমরা এভাবে করব। নিচের কোনটি হিসাব চক্রের অপরিহার্য ধাপ নয়? কার্যপত্র। হিসাব প্রক্রিয়ার খতিয়ান কোন কাজটি করে? শ্রেণীবিন্যাসকরণ। মূলধন এবং দায় হিসাবসমূহ কখন ডেবিট করা হয়? মূলধন হ্রাস পেলে এবং দায় হ্রাস পেলে। নিচের কোনটি ডেবিট উদ্বৃত্ত প্রকাশ করে? একটু আগে দেখলাম। যাবতীয় সঞ্চিতি ক্রেডিট হলেও পাওনাদারের বাট্টা সঞ্চিতি আর প্রদেবের বাট্টা সঞ্চিত হয় ডেবিট, তার ডেবিট উদ্বৃত্ত প্রকাশ করবে পাওনাদার বাট্টা সঞ্চিতি। ক্রেডিট উদ্বৃত্ত দ্বারা কোনটি বোঝায়? সম্পদ হ্রাস এবং হচ্ছে দায় বৃদ্ধি, এটা হচ্ছে ক্রেডিট উদ্বৃত্ত। নর্মালি সম্পদ বৃদ্ধি পাওয়ার কথা, এখানে যদি হ্রাস পায় তাহলে ক্রেডিট উদ্বৃত্ত প্রকাশ করতেছে। হিসাবের মেয়াদ আনতে, মানে মেয়াদ শেষে হাতে নগদের সাথে নিচের কোন টাকার পরিমাণ যোগ করলে খুচরা নগদান বইতে অগ্রদত্ত টাকার পরিমাণ সমান হবে? এটা হবে মোট খরচের পরিমাণ। যদি আমরা দেখাই একবার টোটাল সেম মিলে যাবে, তাহলে মোট খরচের পরিমাণটা কিন্তু হবে, তাহলে কোনটির সাথে হবে? মোট খরচের পরিমাণের সাথে। এরপরে অগ্রদত্ত খুচরা নগদান বহির ক্যাশিয়ারকে মাসের শেষে যে অর্থ দেওয়া হয় তাকে আমরা মাসের শেষে মোট ব্যয় হিসেবে জানি। তাহলে মাসের শেষে সেটা মোট যা ব্যয় হলো তা বলতে আমরা এটা বুঝি। হিসাবের গাণিতিক শুদ্ধতা মানে রেয়ামিলের কথা বলা হয়েছে, তার মানে দুতরফা দাখিলা পদ্ধতির মোট ডেবিট মোট ক্রেডিটের সমান। দাতা এবং গ্রহিতা। রেয়ামিলের আধুনিক হিসাব চক্রের কোন স্তর বা ধাপ? 14 ধাপ। রেয়ামিল আধুনিক হিসাব চক্রের 4 নাম্বার ধাপ। হিসাব বিজ্ঞানের ভিত্তি দুতরফা দাখিলা পদ্ধতি। সহকারী খতিয়ানের ডেবিট জের দ্বারা কী বোঝানো হয়? পাওনা। ডেবিট জের হচ্ছে পাওনা, ক্রেডিট জের হচ্ছে দেনা। ডেবিট জের হচ্ছে পাওনা, মানে আমি পাবো কারো কাছে, আর ক্রেডিট জের মানে হচ্ছে দেনা, কেউ আমার কাছে টাকা পাবে। এটা হিসাব মনে রাখলেই বুঝতে পারবে। নিজে বোঝার জন্য বিভিন্নভাবে এটা কৌশল অবলম্বন করা যায়। কার্যপত্র হলো প্রস্তুত হলো, এটা আমরা আগেও দেখে আসছি। ঐচ্ছিক মানে কার্য বা ঐচ্ছিক ধাপ আমরা বলতে পারি। বহুঘর বিশিষ্ট বিবরণী এটা বলতে পারি। হিসাব চক্রের ঐচ্ছিক ধাপ দেখো কার্যপত্র নিয়ে কতগুলো প্রশ্ন। কার্যপত্র প্রস্তুত করা, বিপরীত দাখিলা প্রস্তুত করা, সমাপনী উত্তর রেয়ামিল প্রস্তুত করা হবে না, উত্তর হবে 1 আর হচ্ছে 2। এরপর দেখব আমরা 3 খ নগদান বই প্রস্তুতের উদ্দেশ্য হলো প্রদত্ত এবং প্রাপ্ত বাট্টার পরিমাণ জানা। 3 ঘ নগদান বইয়ে যে টানা হয় নগদ কলামের, ব্যাংক কলামের। বাট্টার কলামের কোনো জেড টানা হয় না। প্রদেয় হিসাবের নিকট থেকে ছাড় পেলে তাই কী বলা হয়? প্রাপ্ত বাট্টা। আমি বাট্টা পেয়েছি প্রদেয় হিসাবের নিকট থেকে, মানে আমি পেয়েছি প্রাপ্ত বাট্টা, আমি দিয়েছি প্রদেয় বাট্টা।
বা প্রদত্ত বার্তা আমরা বলি, প্রদত্ত বার্তা। এই কোশ্চেনটা নতুন করে বলার প্রয়োজন নাই, 10 দিনের মধ্যে টাকা পরিশোধ করলে 2% বার্তা পাওয়া যাবে। পরের কোশ্চেনটাও সেম, একেবারে উত্তরটা 72 টাকা, কারণ 8,000 টাকাকে 10% করলে 800 টাকা, বিয়োগ করলে 7200 টাকা, মানে 7,200 টাকা। 7,200 টাকাকে 2% করলে আমরা পাবো কত? 72 টাকা। মূল্য পরিশোধের ফলে উক্ত লেনদেনের অবশিষ্ট দায়ের পরিমাণ কত? 7200কে অর্ধেক করলে 3600 টাকা। কায়েসের নিকট 10% বার্তায় পাওয়া গেল 4,500 টাকা। বার্তার পরিমাণ কত? 10% বার্তার পরে পাওয়া গেছে, তার মানে এইটা হচ্ছে আমার কাছে 90%। 90 দিয়ে ভাগ করো আর 100 দ্বারা গুণ করো, মোট টাকার পরিমাণটা জানা যাবে। পরের কোশ্চেনটা তোমরা জানো, 10 দিনের মধ্যে টাকা পরিশোধ করলে 2% নগদ বার্তা পাওয়া যাবে। নগদ বার্তা প্রকৃত জাবেদা লেখা হয় কোনটি? প্রারম্ভিক জাবেদা। ধারে ক্রয়, ধারে বিক্রয়, নগদের যন্ত্রপাতি ক্রয় না প্রারম্ভিক জাবেদা। নিচের কোনটি, মানে নিচের কোন বিবরণীটি সঠিক? বিক্রয় বইতে ধারে বিক্রয় লিপিবদ্ধ করা হয়, ক্রয় বইতে সকল ধারে ক্রয় লিপিবদ্ধ করা হয়। চেকের মাধ্যমে পরিশোধ করা হলে 1 ঘর নগদান বইয়ের কোন দিকে লিখতে হয়? উভয় দিকে, ডেবিট ক্রেডিট উভয় দিকে। ক্রেডিট উদ্বৃত্ত প্রকাশ করতে পারে না 1 ঘর নগদান বই, তার 1 ঘর নগদান বই ক্রেডিট উদ্বৃত্ত প্রকাশ করতে পারে না। নগদ প্রাপ্তি জাবেদার বৈশিষ্ট্য: নগদ লেনদেন, বিশেষ জাবেদা, ডেবিট ব্যালেন্স। লেনদেনকে পৃথক পৃথক বলা মানে খতিয়ান নিয়ে কথা বলা হচ্ছে। পৃথক পৃথক শিরোনাম মানে খতিয়ানকে নিয়ে কথা বলা হচ্ছে। খতিয়ানকে অনেকভাবে এটা বলা হয়, হিসাবের রাজা বলা হয়, স্থায়ী বই বলা হয়, প্রধান বই বলা হয় খতিয়ানকে। বার্তা প্রাপ্তির সঠিক জাবেদা কোনটি? পাওনাদার ডেবিট আর বার্তা হবে ক্রেডিট। এরপর দেখব আমরা হচ্ছে নিচের কোনটি নগদ টাকায় পাওয়া যায় না? প্রাপ্ত বার্তা ছাড় দিয়েছে, নগদ টাকা কিন্তু পাবো না। তালিকার মূল্যের উপর ক্রেতাকে যে ছাড় দেওয়া হয় তাকে বলা হয় কারবারি বার্তা। আমরা আর একটা উদ্দীপক দেখতে পাচ্ছি, এই উদ্দীপকটা নিয়ে কয়েকটা কোশ্চেন হয়েছে একই রকম। জাফর 5% বার্তায় 10,000 টাকার পণ্য ধারে ক্রয় করে, 5% বার্তা 500 টাকা বাদ দিয়ে দিলাম, বাকি রইল কত? 9,500 টাকা। পরবর্তীতে উক্ত পণ্যের উপর 10%, তার মানে 9,500 টাকার উপর 10% বার্তা পরিশোধ করা হবে। দেখো 9,500 টাকা আসলো। তিনি নগদ কত টাকা পরিশোধ করবেন? তাহলে তার উপর 10% করে বিয়োগ করলে পেয়ে যাবো, অর্থাৎ এইটার উপর 10% করে বিয়োগ করবো, 950 টাকা বিয়োগ করলে আমি 8,550 টাকা পাবো বা প্রদান করতে হবে। নগদ প্রাপ্তি জাবেদা জানা যায়, এটা কিন্তু একটু আগে আমরা দেখে আসছি একটা লেনদেনের মধ্যে, মানে একটা এমসিকিউর মধ্যে। নগদ পণ্য বিক্রয়, চেকে সম্পদ বিক্রয়, এবং দেখো দেনা পরিশোধ, নগদে যে ব্যাংকে জমা। নগদ প্রাপ্তি আমি তো পাবো, দেনা পরিশোধ তো আমি পাইনি, এটা তো একটা সাধারণ শিক্ষার্থী বোঝার কথা। নেক্সট হচ্ছে দেখো, জনাব মুস্তাফিজ পণ্য বিক্রয়ের 15,000 টাকা চেকের মাধ্যমে আদায় করে ব্যাংক হিসেবে জমা করেন। পরবর্তী চেকটি ব্যাংক হতে অমর্যাদা হয়ে ফেরত আসে, এটা বুঝতেই পারছি, এটা অমর্যাদাকৃত চেকটি আমরা নগদান বইতে লিপিবদ্ধ করব। জনাব মুস্তাফিজের অমর্যাদাকৃত চেক দ্বারা প্রবাহিত হবে প্রাপ্য হিসাব, বিক্রয় হিসাব, ব্যাংক হিসাব। এখানে দেওয়া হয়েছে প্রাপ্য হিসাব হচ্ছে ব্যাংক হিসাব, এটা 1 আর হচ্ছে 3। পরের কোশ্চেন, দুতরফা দাখিলা পদ্ধতি একটি পূর্ণাঙ্গ পদ্ধতি, নির্ভরযোগ্য হিসাব পদ্ধতি, হিসাব বিজ্ঞানের ভিত্তি, বিজ্ঞানসম্মত পদ্ধতি, সর্বজন স্বীকৃত পদ্ধতি। দেখো দুটোর মধ্যে আমি সব ধরনের উপাদান দিয়ে দিয়েছি, মানে সব ধরনের অপশনগুলো দিয়ে দিয়েছি। মুনাফা অর্জিত হয়েছে কিন্তু নগদে গ্রহণ এবং লিপিবদ্ধ করা না হলে কোন হিসাবকে ডেবিট করতে হবে? অনুপার্জিত আয়। প্রাপ্য হিসাব থেকে ব্যাংক কর্তৃক আদায় 15,000 টাকার জন্য কোন হিসাবকে ক্রেডিট করতে হবে? প্রাপ্য হিসাব। দেখো আমরা তৃতীয় অধ্যায়ে চলে আসলাম। আশা করি পরবর্তী পর্বে পার্ট 2তে আমি পার্ট 2তে সবগুলো অধ্যায় একত্রে দিব। তোমরা জানো দ্বিতীয় অধ্যায়টা সবচেয়ে বড় ছিল, এই জন্য এটা আগে শেষ করে দিলাম আশা করি। আর এই সম্পূর্ণ পিডিএফটা মাত্র 510 টাকায় তুমি পেয়ে যাবে, অর্থাৎ অ্যাকাউন্টিং প্রথম পত্র সৃজনশীল সহ টোটাল মূল্য হবে 1,020 টাকা। 1,020 টাকার মাধ্যমে তুমি সম্পূর্ণ পিডিএফ ফাইল পাশাপাশি সৃজনশীল অংশটা পেয়ে যাচ্ছ। কমন থাকবে 100%, 22 থেকে 26টি এমসিকিউ একেবারে লিখিত। না পড়লে 10 গুণ টাকা তোমাকে ফেরত দেওয়া হবে। সব অনেক ভালো থাকে, অনেক বেশি বেশি লেখাপড়া করো। শুভেচ্ছা নিরন্তর।